ডাইস কি এটা তো জানেন অলরেডি তমাল এটা কি বলে Water dyes, natural synthetic substance used to add color to any material, including textile, cosmetic products, food products, etc. এটা দ্বারা কি বুঝলাম Color and material, textile industry is a product and is a color blend. ওটাকে কি বলে এটাকে dye ডাইস বলে আচ্ছা ঠিক আছে তাহলে এতে টেক্সটাইলে কিভাবে আমরা রং করতেছি সেকেন্ড লাইনটা পড়ো in textiles they are incorporated into the fiber by chemical reaction, absorption or dispersion. তাহলে টেক্সটাইলে আমরা কিভাবে এই ডাইসটা ব্যবহার করতেছি রং কিভাবে যুক্ত হচ্ছে কিভাবে Absorb করার মাধ্যমে dispersion. অ্যাবজর্বটা কি আর ডিসপারশন Absorb মানে চুষণ হচ্ছে chemical reaction মানে যে chemical গুলো আছে preservatives গুলো এগুলো ডিসপারশন ডিসপারশন হচ্ছে ডিসপার্স করা ছড়িয়ে যাওয়া কারণ আপনি যদি একটা ফুলের তোড়া এনে রাখেন গোলাপের ফুলের তোড়া এগুলোটাই কিছুক্ষণ পর বারান্দা দিলেও গোলাপের স্মেল পাবেন নাকি পাবেন না ধরেন রুমে যখন এয়ার ফ্রেশনার স্প্রে করে সরি রুমে যখন কেউ এয়ার ফ্রেশনার স্প্রে করে চলে যায় তখন ওটা প্রত্যেকটা কর্নারে গিয়ে স্মেলটা পাওয়া যায় কিনা ওটাই হচ্ছে ডিসপারশন আচ্ছা তারপর এটা কিভাবে প্রয়োগ করা হয় dye is generally applied in an aqueous solution and may require a mordant to improve the fastness of the dye or solution you have a type of solution aqueous solution solution aqueous solution মানে aqueous solution মানে কি পানি যুক্ত জলীয় দ্রব পানি যুক্ত জলীয় দ্রব আচ্ছা আর may require a mordant to improve the fastness of the dye on the fiber এই লাইনটা কি বুঝিয়েছে এটা মানে একটু দ্রুত ইমপ্রুভ করার জন্য তাড়াতাড়ি ডাইয়ের মধ্যে আচ্ছা হ্যাঁ এটা কি বুঝিয়েছে the fastness of the dye of the fiber বলতে হচ্ছে মানে ফাইবারটার ফাস্টনেসটা যাতে ইমপ্রুভ হয় মানে ফাস্টনেস বলতে ফাইবারটার ফাস্টনেস নাকি ডাইটার ফাস্টনেস ডাইটার ফাস্টনেসটা স্যার ডাইটার ফাস্টনেসটা বৃদ্ধি করার জন্য আমরা মডার্ন ইউজ করি এই বলা হচ্ছে তাহলে ডাই ফাস্টনেস বলতে কি বোঝায় যে ডাইটা দ্রুত হয়ে যাবে নাকি না স্যার ডাইটা করলে তো টেকসই হবে হ্যাঁ তোমার ব্যাপারটা তাহলে বুঝছেন বাকিটা ডাই ফাস্টনেস মানে একটা ডাই আমি একটা ফাইবারে একটা ফিলামেন্টে একটা ইয়ার্নে ফাইবার ফিলামেন্ট ইয়ার্নগুলো চিনেন ফিলামেন্ট ফিলামেন্ট কি চিনেন নাকি চিনেন না চিনলে বললাম চিনি না ওকে সিল্ক রেশম রেশম গুটির নাম শুনছেন হ্যাঁ ওইটা ফাইবার না ফিলামেন্ট কি মনে হয় ওটা ফিলামেন্ট কেন ওটা ফিলামেন্ট কটন আর রেশম এই দুটোর মেইন পার্থক্য কি কটন যেটা একদম মোটা হ্যাঁ কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে দৈর্ঘ্য ফিলামেন্টের কি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য আছে যে এটা হচ্ছে 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার সিল্ক আপনি কি রেশম গুটি দেখছেন রেশম গুটি থেকে যে রেশম বের করা হয় ওটা কি দেখছেন ওটা কতটুকু হয় লম্বায় মানে ছোট না বড় আচ্ছা আমরা একটু ফিলামেন্টটা রিভাইজ করি
এই যে এটা পুরোটাই সিল্কের একটা ফিলামেন্ট। ইউটিউবে মাঝে মাঝে এই ভিডিওগুলো একটু আপনারা দেখবেন। এই যে দেখছেন এটা হচ্ছে রেশমের গুলি। এই পোকাতে তাই যেগুলো হয় হ্যাঁ, ভিডিও দেখেছি। ওর শরীরে যে হরমোন, একটা সিক্রেট জিন একটা হরমোন আছে, সেই হরমোনটা নিঃসরণের মাধ্যমে ওর শরীরের যে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড থেকে নিঃসরণের মাধ্যমে আস্তে আস্তে ওর চারিপাশে ও একটা ঘর তৈরি করে ফেলে। ওটাই হচ্ছে কোকুন বলে, কোকুন। ওই কোকুন থেকে এই যে কোকুন, এই কোকুনগুলোর ভেতরেই এটাকে ফুটানো হয়। ফুটানোর পরে ভেতরে ওই পোকাগুলো মারা যায়, রেশম পোকাটা মারা যাওয়ার পরে এইটা আস্তে আস্তে তখন একটা মাথা ধরে সিল্কে ওইটা ধরে ধরে তখন জড়ানো হয়, জড়াই এভাবে এক্সট্রাক্ট করা হয়। এই জায়গাটাই হচ্ছে ফাইবার আর ফিলামেন্টের এই যে এমনি একটা মথ বা রেশম পোকার জীবনচক্র দেখাচ্ছে। ওটা কি এটা আমাদের জাস্ট জানার জন্য আর কি। প্রথমে ডিম থাকে, ডিম থেকে ওই যে ক্যাটারপিলার বা লার্ভা, লার্ভা যেটাকে বলে সাদা সাদা পোকা, শুঁই পোকার মতো। তো সেই ক্যাটারপিলার বা লার্ভা স্টেজ থেকে তখন সে তার চারিপাশে কোকুন তৈরি করে। কোকুন তৈরি করার পর যদি ওই কোকুনটা কেউ ইয়ে না করে, মানে কোকুনটা যদি হাত না দেয়, ন্যাচারালি ওটাকে রেখে দেয়, তাহলে তার ভিতরে আস্তে আস্তে ও মানে কোকুনের যে ওটা হচ্ছে তার পিউপা স্টেজ, মানে এটা হচ্ছে তার টিনেজার স্টেজ। ব্যাপারটা বুঝতে পারছেন? সে এখন বয়সন্তি কালে আছে। বয়সন্তি কালে থাকার পর সে যখন পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায়, আর তখন পাখা গজায়। পাখা গজানোর পরে ওই কোকুনটাই, যে কোকুন থেকে আমরা সিল্ক দিচ্ছি, ওই কোকুনটা সে ভেঙে ওখান থেকে প্রজাপতি আকারে বা মথ হচ্ছে যে অন্য ডানা জাতীয় যে পতঙ্গগুলো, ওইরকম আকারে সে বের হয়। এই লার্ভাটাই নিজের শরীর থেকে ওই যে সিক্রেট কি বলে সেরিসিন সিক্রেট করে, মানে ক্ষরণ করে। এই সিক্রেট বানানো হচ্ছে SECR, সিক্রেশন। সিক্রেট করে মানে ক্ষরণ করে। কি ক্ষরণ করে? সেরিসিন হয়, এবং ক্ষরণ করে সে তার নিজের চারিপাশে আস্তে আস্তে এই যে কোকুনটা ফর্ম করে, এটা কোকুন বলছে। এটা আমি এত ডিটেইলে দেখাচ্ছি যাতে নেক্সট টাইম ফিলামেন্ট ওয়ার্ডটা কারো মাথা থেকে না ছুটে যায়। ফাইবার যতটুকু গুরুত্বপূর্ণ, ফিলামেন্টও ততটুকু গুরুত্বপূর্ণ। এবং সিনথেটিক ফাইবারগুলো আমরা যদি এরকম ফিলামেন্ট আকারেও বানাতে পারি। সিনথেটিক যে ইয়েগুলো আছে, ম্যাটেরিয়ালগুলো আছে, ওখান থেকে পলিস্টার, পলিথিন, পলিপ্রোপিলিন, এই যে স্টিফলিং করতেছে, গরম পানিতে ফুটাচ্ছে। ফোটানোর পরে যে রিলিং মানে কি ভেতরে পোকাটা মারা গেছে। এখন হচ্ছে যে প্রত্যেকটা কোকুনের বল কিভাবে দেখেন এখানে যে ফিলামেন্ট এক্সট্রাক্ট করতেছে। এই যে এটা পুরোটা সিল্কের ফিলামেন্ট। এই যে গরম পানি অ্যাড করার জন্য মাঝে মাঝে আমরা কালার দিয়ে করে না গরম পানিতে যেগুলো সবগুলো তো সাদাই না, কিছু সময় কেমিক্যাল ইউজ করি যেটা প্রোটিন হয়। কিছু সিল্ক আছে যাদের রং ভিন্ন কালারের হয় ন্যাচারালি। ওই জন্য আমি এটা বললাম যে মানে আমি সরাসরি মাহির যেটা বললাম আমি এটা বললাম না, কারণ আমি এটা ব্যাপারে জানি না, তো আমি আগে দেখলাম। না স্যার, আমি এই জায়গায় দেখেছিলাম ওরা কেমিক্যাল ইউজ করে।
হ্যাঁ কেমিক্যাল ইউজেস এখানেই করতেছে ডিগামিং ইউরোপেন করতেছে হ্যাঁ কেমিক্যালের জন্য আগে থেকে কালার চেঞ্জ হয়ে গেছে এই ডিগামিং এর সময় ডাইং করতেছে আর যেমন এখানে ন্যাচারালি কালার হয় সবগুলো না কিছু কিছু ওই যে এখানে জাতের নাম বলে দিচ্ছে এই যে যেমন এ ডট পার্পল এ ডট ইয়ামামাই এগুলো একটা সিল্কের জাতের নাম এই যে এটা একটা রেশম পোকার জাত ওদের কালারই আলাদা যেমন এটা কি সরাসরি সাদা মানে আপনারা টিভির স্ক্রিনটা আচ্ছা এই টিভিটা একটু সাদা হয়েছে এটা কিন্তু বাদামি একটা কালার দেখা যাচ্ছে আবার নিচে আরেকটা আছে একটু সবুজ টাইপের এই যে একটু সবুজ টাইপের তো এগুলা ন্যাচারালি এদের কালার সাদা না এই সিল্কগুলা কিছু কিছু সিল্ক ওয়ার্ম আছে যাদের কালার ন্যাচারালি সাদা না এবং বাহির যেটা বললো ওইটা হচ্ছে ডিগামিং প্রসেসের সময় ডিগামিং মানে কি এই সেরিসিন যেটা আছে সেরিসিন থেকেই তো আমি হচ্ছে সিল্ক ফিলামেন্টটা পাচ্ছি তো ওই সিল্ক ফিলামেন্টটাকে আমি যখন ছাড়াবো তখন ওখানে কিন্তু গাম সদৃশ বস্তু থাকবে যেটা আমার স্পিনিং এ বাধা দিবে ওই জন্য এই ডিগামিং প্রসেসে আমি হচ্ছে ওই গামটা দূর করার জন্য আলাদা একটা দ্রবণের ভিতর তাকে করি প্রসেসিং করি সেই সময় আমি ডাইল করতে পারি চাইলে সেই সময় ওই সলিউশনে আমি যদি দিয়ে দিই কোনো একটা ডাইস দিয়ে দিই তখন ওটা রং হয়ে যাবে ন্যাচারালি তো এগুলি কি একবার ফিলামেন্ট দিয়ে তৈরি করা হয় সিল্ক থেকে ফিলামেন্ট দিয়ে তৈরি করা হয় হ্যাঁ স্পিনিং প্রতিটা প্রসেসটা তো না হ্যাঁ প্রসেস আছে আপনারা ইয়ার ম্যানুফ্যাকচারিং এ যেটা পড়েন মূলত আপনারা কটন আর জুটের ইয়ার ম্যানুফ্যাকচারিং সিল্কটা পড়া হয় না সিল্ক তো ওইভাবে খুব পপুলারলি সিল্ক তো প্রোডাকশন হয় না বেশিরভাগই আমাদের জুট আর আপনারা নিজেরাও বাজারে যে সিল্ক মানে সিল্কের প্রোডাক্ট কিনতে পারেন ওগুলোর একটা বড় অংশ হচ্ছে সিনথেটিক সিল্ক ওটা ন্যাচারাল সিল্ক না কারণ ন্যাচারাল সিল্ক প্রচুর এক্সপেন্সিভ আর রেয়ার সব জায়গায় অ্যাভেলেবল না বাংলাদেশে যেমন কোনো সিল্কের প্রোডাকশন নেই শুধু রাজশাহীতে একটা ইয়ে আছে রেশম উৎপাদন কেন্দ্র একটা আছে সরকারি ওইসব জায়গায় প্রোডাকশন দিয়ে তো আমার টেক্সটাইল প্রোডাকশন এনাফ মানে এনাফ কোয়ান্টিটি আমি পাবো না সেটা বানায় না হ্যাঁ বানায় বাংলাদেশের আবহাওয়ার জন্য যেটা সুইটেবল বাংলাদেশে সেটা করে এটা করে ধরেন কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে লস হচ্ছে যেমন বাংলাদেশে ইয়ে করে না কেন তুলা করে না কেন কারণ বাংলাদেশে তুলার বেনিফিট হয় না সেটা কি কোনো গ্রিন হাউস বা সামথিং এমন কিছু কোনো একটা প্রসেসের মাধ্যমে করলে করা যায় কি গ্রিন হাউস কাদের করা লাগে যারা সূর্যের আলো পায় না পায় না হ্যাঁ গ্রিন হাউসের সাথে করা যেতে পারে মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি সেই জিনিসটাই করবেন যেটার কাস্টমার আপনার কাছে রেডি আছে যেটা অলরেডি বাজারে অন্য প্রোডিউসার যারা ম্যানুফ্যাকচারাররা তারা ওটা দিতে পারতেছে না আপনি ওইরকম কিছু একটা বিজনেসই তাদের কাছে নিয়ে যাবেন তাই না তো আপনার কাছে ধরেন তুলা আরেকটা ব্যাপার ধরেন আপনার বন্ধুর বাড়ি হচ্ছে রাজশাহী বা একটু নর্থ বেঙ্গলে ওই সাইডে তো পাবনায় বা চাঁপাইনবাবগঞ্জে সেখানে গেছে গিয়ে তার বাড়ির নিজের গাছের আম মানে তাদের বাড়ির বাগানের গাছের আম খাইছেন খুবই ভালো লাগছে এবার মনে হলো এইটা আমি নিয়ে আসবো এনে ঢাকাতে আমি এখন আম বাগান করবো তো ঢাকার মাটিও কিন্তু আপনাকে ওই সাপোর্টটা দিবে না তা আপনার বন্ধুর চাঁপাইনবাবগঞ্জের বাড়ির মাটির কারণে তার ফলটা মিষ্টি হচ্ছে তো এখানে অনেক জিওলজিক্যাল মানে মাটি মৃত্তিকা জনিত অনেক ফ্যাক্টর কাজ করে যে কোন এলাকায় কোন ফসল ভালো চাষ হচ্ছে ফলন হচ্ছে আবার ধরেন ইয়েও নর্থ বেঙ্গলটা একটু শুষ্ক এরিয়া ওখানে বৃষ্টি একটু তুলনামূলক কম হয় ওখানে একটু খরা বেশি ড্রাউট হয় বেশি তো ওখানে হচ্ছে ওইরকম বেলে মাটির ফল যেগুলো আছে বা বেলে মাটির ফসল ওখানে ওগুলো একটু ভালো হবে আমরা
এই জন্য বাংলাদেশে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অনেক বেশি এবং তারা ভালো করতেছে। তো তারা এগুলো নিয়ে গবেষণা করে, এলাকার ভিতরে প্রোডাক্ট আছে। তো আপনার এই কটনটা ধরেন আগে তো ওই যে মসলিন যে হইতো, মসলিনের তুলাটা কোন জায়গায় উৎপাদন হইতো? এই ঢাকার চারিপাশে এই এরিয়াতেই মসলিনের জন্য তুলা ঢাকার চাষ হতো। মুসলিমের মধ্যে বিক্ষোভ ছিল না, ওই তো বিক্রমপুর আর কি। আর মুন্সিগঞ্জ এই এরিয়াতেই তুলা উৎপাদন হতো। এখন তো এই এরিয়ায় আর আপনি ধানি জমি পাবেন না, যেগুলো যা আছে রিসোর্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ মুন্সিগঞ্জের এখানে। তো ওইটাই। আর অন্য এরিয়ার মানুষজন তাদেরকে একটা ধরেন প্রজন্ম ধরে ধরে তারা ইয়ে করতেছে, ধান চাষ করতেছে বা ভুট্টা চাষ করতেছে, আপনি গিয়ে তাদেরকে সুইচ করাতে পারবেন না। প্রজন্ম মানে যেটা স্যার বাপ দাদারা ধরছে ওইটাই ধরে। আর আরেকটা কথা যেটা বলতেছিলাম, যে আমার এলাকা ভেদে আমি যখন তুলা চাষ করব, তুলাটা ভালো মানের তুলাই পাবো না, এই গ্রেড পাবো না। দেখবেন তুলাটার স্টেবল লেন্থ অনেক কম হচ্ছে। তুলা ওই যে মনে আছে কটন যখন করছেন ন্যাচারাল ফাইবারের ম্যাচিউরিটি, যে কটনের ম্যাচিউরিটির উপর, যে কোন ফাইবারটা ম্যাচিউর, সেমি ম্যাচিউর, ইম্যাচিউর, এরকম তিন ভাগে। সেমি ম্যাচিউর নাকি হাফ ম্যাচিউর, ওইটা হচ্ছে যে ধরেন আম ভেতরে আমের আটি থাকে, আর মাঝখানে বাকি অংশটা ফল বা যেটাকে শ্বাস বলে আর কি, শ্বাস, বায়োলজি লেখাপড়া চলে যাচ্ছে। তো তুলার ক্ষেত্রে ওই মাঝখানের অংশটা অনেক বেশি হইতে হয়। মেইন তুলাটাই হচ্ছে ওইটা, যে আটির পরে এই যে বাইরে যে পোর্শনটা, ওইটা হচ্ছে ওইটা যদি যত বেশি হয়, ওইটা যত মোটা হয়, পুরু হয়, তুলা তত মানে বেশি ভালো হয় এবং তুলাটা তত ম্যাচিউর হয়। আর ভিতরে গহম করতে ওইটা যত বড় হবে তুলাটা ভিতরে গহম না, ভিতরে লুমেন যেটা, হ্যাঁ ওটা বড় হলে খারাপ হবে। উপর ভিতরেটা ছোট হয়, মাঝখানের এরিয়াটা বড় হতে হবে। আপনার মাঝখানের এরিয়াটা হচ্ছে যত ম্যাচিউর হবে তত আপনি ভালো কটন পাবেন, যেটা বাংলাদেশে পাওয়া যায় না। কারণ আমরা হচ্ছে যশোরের জগদীশপুরে তুলা উৎপাদন কেন্দ্রে গেছিলাম, ওইটা প্রায় 20 একর, 20 বা 20 একর অথবা 40 একর, আমি সঠিক বলতে পারছি না। অতটুকু এরিয়ায় 20 একর বোঝেন কত জায়গা? একর নিয়ে আইডিয়া আছে? একর, তারপরে বিঘা, এক বিঘাতে 20 টাকা। আর 33 শতকে এক একর মনে হয় নাকি 33 কাঠাতে 33 শতাংশতে আপনার ইয়া হয় এক বিঘা। হ্যাঁ 33 শতাংশে এক বিঘা। হ্যাঁ 33 শতাংশে এক বিঘা আছে। আর একটা স্যার 33 কাঠায় মনে হয় এক একর। তো যাই হোক, ওইটা বিশাল বড় এরিয়া, অথচ ওই জায়গাটায় ওরা হচ্ছে ওই যে তুলা উৎপাদন কেন্দ্র, তুলা চাষ করে রাখছে, তুলা হয়ই না। দেখলাম গাছে মানে ছোট ছোট তুলা, মানে ওই তুলা দিয়ে ভালো লেভেলের ভালো কোয়ালিটির ইয়ার্ড আমরা পাবো। তো স্যার 1 একর 60 কাঠা 3 বিঘা। 1 একর 60 কাঠা 3 বিঘা, তাহলে চিন্তা করেন 20 একর সমান জায়গা, তাহলে 20 গুণ 3, 1 একরে 3 বিঘা বলে 60 বিঘা জমি। ওরা পুরোটা তুলা উৎপাদন কেন্দ্র বানায় রাখছে। ওখানে যদি তারা ধান চাষ করতো বা অন্য কিছু চাষ করতো, উৎপাদন আরো ভালো। মানে এটা আমার নিজের চোখে দেখে আসা সরকারি প্রজেক্ট। এগুলো ওরা ভালো ফলাফল পাচ্ছে না বলে এগুলো ওরা এক্সপ্যান্ড করতেছে না, এখান থেকে আবার লস হচ্ছে, লাভ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা ফিলামেন্টে ছিলাম, ফিলামেন্ট থেকে পুরা অন্য কিছুতে চলে গেছিলাম। তাহলে ন্যাচারাল ডাইস আর ডাইস অর কালারেন্টস derived from plant invertebrate মানে কি? ইনভার্টিব্রে অর মিনারেল। ইনভার্টিব্রে মানে হচ্ছে যাদের মেরুদণ্ড আছে, ভার্টিব্রা আছে, তারা হচ্ছে ইনভার্টিব্রে। তার মানে কি? প্রাণী। মানে ডাইটা আমরা বিভিন্ন জায়গা থেকে পেতে পারি। ডাইটা আমরা ইয়ে থেকেও, উদ্ভিদ থেকেও পেতে পারি, প্রাণী থেকেও পেতে পারি, আবার খনিজ থেকেও পেতে পারি। The majority of natural dyes are vegetable dyes. আমাদের যেগুলো ন্যাচারাল থেকে যেগুলো ব্যবহার করা হয় তার অধিকাংশই ভেজিটেবল বেসড ডাই, এবং সেগুলো কোন জায়গা থেকে আমরা পাই? রুটস, গাছের মূল, বেরিস হচ্ছে ফল আর কি, ফল বোঝাচ্ছে। বার্ক মানে কি? বার্ক মানে হচ্ছে গাছের যে ছাল, কাষ্ঠ, মানে ছাল বলে আর কি, যেটাকে পাথর বা
ছাল, লিভস পাতা এবং আদার অর্গানিক সোর্সেস সাচ এস ফাঞ্জাই অ্যান্ড লিচেন্স। ফাঞ্জাই হচ্ছে ছত্রাক, আর লিচেন্স ওরকম হচ্ছে কোনো লিচেন্সটা কিন্তু দেখে আসে। ওই জীবাণু আর কি, জীবাণু বলবো নাকি পরগাছা টাইপের, শ্যাওলা শ্যাওলা টাইপের ফাঙ্গাসের একটা প্রকার আছে। না, শ্যাওলা ওই যে গাছে শ্যাওলা জন্মছে না, তো ওখানে বলা আছে এখানে বলছে lichens are a complex life form that is symbiotic that is a symbiotic partnership of two separate organism fungus and alga মানে হচ্ছে এমনি উদ্ভিদ বোঝাচ্ছে, আর এমনি ফাঙ্গাস মানে তো ওই যে ছত্রাক, তাদের সাথে সিম্বায়োটিক সম্পর্ক বাংলাটা ভুলে গেছে, মিথস্ক্রিয়া সম্পর্ক মনে হয়। সিম্বায়োটিক মানে হচ্ছে দুজন দুজনের উপর নির্ভরশীল থাকে, যেখানে বায়োলজির টার্ম এটা সিম্বায়োসিস, যেখানে দুজন দুজনের উপর নির্ভরশীল থাকে, একজন আরেকজনকে সাপোর্ট দেয়। আচ্ছা, ডকুমেন্টেড অরিজিন অফ ন্যাচারাল ডাই পাওয়া গেছে প্রায় খ্রিস্টপূর্ব 2600 সালে, এবং এটা হচ্ছে ইয়েতে মিশরের পিরামিডে রাজা তুতানখামুন তার টুম্বে পাওয়া গেছে ডাইয়ের অস্তিত্ব। তারা তো মমি বানায় রাখতো তাদের রাজাদেরকে। এটা একটু নিজেরা দেখে নেবেন। ন্যাচারাল ডাইয়ের অ্যাডভান্টেজেস কী কী, যদিও এখন আস্তে আস্তে আমরা আবার ফেরত আসতেছি এদিকে। এতদিন আমরা ওই যে 1800 সালের পর আমরা সব কিছু সিনথেটিক যা যা প্রডিউস করতে পারি করা শুরু করছি দ্বিতীয় শিল্প বিপ্লবের পর থেকে। তো পরে পরে আমরা হচ্ছে এখন আবার দেখতেছি যে সিনথেটিক ডাই, তারপর সিনথেটিক যে ডাই রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলোর অনেক ডিসঅ্যাডভান্টেজ আমাদের সামনে চলে আসতেছে। যেমন বাংলাদেশেই বড় বড় যে জেলাগুলো, তার পাশের নদীগুলো অলরেডি ইয়ে হয়ে গেছে, মৃতপ্রায় হয়ে গেছে। গাজীপুর তুরাগের তীরে অবস্থিত, তুরাগ মোটামুটি শেষ, ব্রহ্মপুত্র বুড়িগঙ্গা শেষ, আর হচ্ছে নারায়ণগঞ্জের পাশে শীতলক্ষা না, নারায়ণগঞ্জে শীতলক্ষা না, ওটাও শেষ। এই যে এই ডাই ইন্ডাস্ট্রিগুলো, তারপর আর দুটো ইন্ডাস্ট্রি গুলো, একটা হচ্ছে ডাই ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে ট্যানারি ইন্ডাস্ট্রি। ট্যানারি ছিল চামড়া শিল্প, আর এই ডাই টেক্সটাইল শিল্প, এগুলোর কারণেই নদী মানে নদী দূষণের সবচেয়ে বড় কারণ এগুলো। তার ভিতরে আবার ডাই ইন্ডাস্ট্রি, টেক্সটাইলের ভিতরে আবার ডাই হচ্ছে মূলত পুরা টেক্সটাইলের 80% দূষণের জন্য ডাই ইন্ডাস্ট্রি দায়ী, ডাই এন্ড ওয়াশিং যেগুলো। তো ন্যাচারাল ডাই অ্যাডভান্টেজ কি, এটা পরিবেশ বান্ধব, এটা ইউনিক বলতে এটার কোনো আসলে লিমিট নাই। মানে আমরা নেচার থেকে মূলত আইডিয়াগুলো পাই, বিভিন্ন কালার তৈরি করার, বিভিন্ন রকমের কালার জেনারেট করার আইডিয়া নেচার থেকে আমরা পাই। আপনারা নিজেরাও যদি এখন 10টা নতুন ন্যাচারাল সোর্স থেকে ডাই বের করার চেষ্টা করেন, দেখবেন 10টার কালার ডিফারেন্ট হবে, সেম পাবেন। আর ফ্রি ফ্রম কার্সিনোজেনিক এলিমেন্ট কম্পোনেন্টস, কার্সিনোজেনিক মানে কি ক্যান্সার সৃষ্টিকারী জিনিসগুলো নাই। এখানে আমরা মোটামুটি সবাই এখানে ইউজ করতেছি, অথবা আমাদের বাসায় আছে ব্ল্যাক কালারের আইটেম, এবং ব্ল্যাক ছাড়াও ডার্ক কালারের আইটেম। এগুলো আমরা টেস্ট করলে হয়তো দেখতে পারি কিছু জায়গায় সালফার ডাই ব্যবহার করছে, অ্যাজো ডাই ব্যবহার করছে কিনা ওটা তো আমরা জানি না। তো এগুলো কিন্তু পুরোটাই কার্সিনোজেনিক, ইউজ অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট। এই ন্যাচারাল সোর্স থেকে আমরা যেগুলো বের করবো সেগুলোর কিন্তু জীবাণু নাশক একটা ক্ষমতা থাকে। আমি নিজে যে ডায়ের কাজটা করছিলাম, ওই ডায়েটার ভিতরেও ইয়ে ছিল, ওটা অ্যান্টিব্যাকটেরিয়াল ছিল, ব্যাকটেরিয়া নাশক ক্ষমতার ভিতরে ছিল। ক্লথস ডাই উইথ ন্যাচারাল ডাই yields higher profit to the dyer and manufacturer। এখানে ওটা তারা বোঝাতে চাইছে যে ন্যাচারাল সোর্স থেকে আমরা ডাইটা পাচ্ছি, তাই ওটা তৈরি করার আমার আলাদা প্রোডাকশন কস্ট নাই, আমার জাস্ট এক্সট্রাকশন করতে যেই সেট আপ করা দরকার ওইটাই। তো ওই জন্য বলতেছে এটাই প্রফিট বেশি। ভ্যারাইটি অফ শেডস প্রডিউস, সেটা হচ্ছে ইউনিক, যে আমি অনেক ভ্যারাইটি অফ কালার প্রডিউস করতে পারতেছি, এটা কসমেটিক্সে ব্যবহার করা হয়। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আবার অনেক বেশি ন্যাচারাল ডাই ব্যবহার করা লাগে। এটা কালার ফাস্টনেস প্রপার্টিজ হচ্ছে একটু পুয়ার, কালার ফাস্টনেস প্রপার্টিজ এর একটু পুয়ার, এটা কোন জায়গায় ফাস্টনেস পুয়ার এর জন্য লেখা
এই যে কালার ফেডস উইল কি মানে এটা ফাস্টেস্ট প্রপার্টিটা ফাস্টেস্ট প্রপার্টি বেশি না, ওই জন্য এখানে আমার বেশি টাইম ব্যবহার করতে হয়, যার ফলে এটা একটু বেশি এক্সপেন্সিভ। আর এটা হচ্ছে এই যে আমার অনেক বেশি এরিয়া দরকার হয়, একটা একটা অল্প পরিমাণ ডাই প্রডিউস করার জন্য আমার অনেক বেশি এরিয়া থেকে ন্যাচারাল ডাইটা কালেক্ট করা লাগে। টাইম কনজিউমিং ডাই প্রসেস, এই ডাইটা করতেও ডাই প্রসেসটা করতেও বেশি সময় লাগে। রিপ্রোডিউসিবিলিটি অফ শেডস ইজ ডিফিকাল্ট। ধরেন একটা এই যে আমি নিজে যে এটা বেজ কালারের একটা শেড, ক্রিম কালারের একটা শেডের প্যান্ট পরে আছে, ন্যাচারাল ডাই থেকে যদি আমি এরকম একটা ব্যাচ ডাই করি এরকম কাপড়ের জন্য, পরের বার হুবহু সেম কালার আনাটা আমার জন্য টাফ হবে, চ্যালেঞ্জিং হবে ন্যাচারাল ডাই থেকে। ব্রাইট কালারস ক্যানট বি প্রডিউসড। এই যে ব্রাইট কালারস ক্যানট বি প্রডিউসড বলতে কি বোঝানো হয়েছে, যে আমি হালকা কোনো কিছু যদি প্রডিউস করতে চাই ওইটা আমি ইউনিফর্ম ভাবে করতে পারবো না, ইউনিফর্ম হবে না, মানে ডাইটা সব জায়গায় সমানভাবে যাবে না, কিছু জায়গায় গাঢ় হয়ে যাবে, তখন আমাকে ওই ফ্যাব্রিকটাকে গাঢ় কালারেই ডাই করতে হবে, ডিপ কালারে ডাই করতে হবে, ব্রাইট কালার তখন আমি পারবো না। তাহলে ন্যাচারাল ডাই প্রিপারেশন আমি হচ্ছে একটা জাস্ট এক্সাম্পল দেখাইছে। প্রথমে গোলাপ ফুল কেটে নিচ্ছে পাতা সহ গাছ থেকে, এটা গোলাপ ফুলে দেখাইছে, তারপর সেটাকে শুকাইছে, এটা আপনারা নিজেরাও বাসায় ট্রাই করতে পারেন। এখন তো অনেক গোলাপ শুকনা গোলাপ অনেক জায়গায় পাওয়া যাবে, যে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ হয়ে গেছে। তারপর দেখেন এই যে একদম পিস পিস করে ছোট ছোট টুকরো বানানো হয়েছে, তারপর এটা পানিতে ফুটাচ্ছে, কিভাবে মেনটেন করে? এমএলআর মানে হচ্ছে ম্যাটেরিয়াল লিকার রেশিও। আমি যখন পানিতে ফুটাবো এই গোলাপের পাপড়িগুলা, গোলাপের পাপড়ি যখন আমি ফুটাচ্ছি, এটা আপনারা নিজেরা ন্যাচারাল ডাইতে যদি কাজ করতে চান তখনও এগুলা এখানে জানা লাগবে। ম্যাটেরিয়াল লিকার রেশিও, যে আমি কতটুকু পানি নিব, কয় লিটার পানি নিব, তার ভিতরে আমি কত গ্রাম ফুলের পাপড়ি দিচ্ছি, বা আমি এই টেক্সটাইল ম্যাটেরিয়ালটা ডাই এক্সট্রাক্ট করার জন্য কতটুকু দিচ্ছি, এটাই হচ্ছে ম্যাটেরিয়াল লিকার রেশিও। ওটা আমাকে মেনটেন করতে হবে। অন্তত 1 ঘন্টার জন্য এটা ফুটাইছে। আমি নিজে যখন ডাই করছিলাম আমি ডাইটা প্রায় 3 ঘন্টা ধরে ফুটাইছিলাম, যে আমার যে ডাইটা। আজকে তো অনেকে নতুন আসছে, দেখাই দিই স্যার। এটা লং লাস্টিংটা কতটুকু স্যার কাপড়ের ভিতরে, মানে আমি ধোয়া না মানে কত ধোয়া দিয়ে যাবে না, এটা টেস্ট করে বলতে হবে। যেমন এই যে সেগুন কাঠের গুলো থেকে এই ডাইটা আনার জন্য 3 ঘন্টা ধরে ইয়ে করছিলাম, চুলায় ফুটাইছিলাম। তারপরে হচ্ছে এই যে ডাইবাত আর ম্যাটেরিয়ালটাকে আমি হচ্ছে ঝরাই ফেলবো, ঝরাই ফেলে শুধু লিকুইডটা আমি নিব, লিকুইডটা নিলে এটাই আমি ডাইবাত পেয়ে যাবো। এছাড়া আর কি কি এক্সট্রাকশন প্রসেস আছে? কিছু জায়গায় সরাসরি আমি হচ্ছে পানিতে ফুটাবো, মানে আমি আর এত প্রসেস করবো না, সরাসরি আমি ম্যাটেরিয়ালটা দিয়ে ফুটাই ফেলবো, যেটাকে অ্যাকোয়াস জলীয় দ্রবণের মেথড বলতেছি। আর হচ্ছে অ্যালকালাইন মেথড, ক্ষারীয় মেথড। সেখানে আমি কি করব, যে সোডিয়াম কার্বনেট অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 মিলিলিটার পানিতে 1 গ্রাম নিব, 1 গ্রাম নিলে ওটাকে 1% সলিউশন হবে। সেই 1% সলিউশনটা আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটাবো। তো ফোটানোর পরে ওটার থেকে আমি হচ্ছে ডাই বাদটা পাবো, ওটা নিয়ে নিব। এটা হচ্ছে অ্যালকালাইন মেথড। অ্যাসিডিক মেথডে কি করতেছি, সেম জিনিস, শুধু 1 গ্রাম কস্টিক সোডার বদলে আমরা 1 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি, দেওয়ার পরে ওটা 1 ঘন্টার জন্য ফুটাচ্ছি। আর অ্যালকোহলিক মেথডে কি করতেছি, সেটা হচ্ছে 50 মিলিলিটার অ্যালকোহল দিচ্ছি এবং 50 মিলিলিটার নর্মাল যে খাবার পানি সফট ওয়াটার ওটা দিচ্ছি। সফট ওয়াটার দেওয়ার পরে আমি হচ্ছে যে ডাই ম্যাটেরিয়াল থেকে আমি ডাই এক্সট্রাক্ট করব ওটা দিচ্ছি, দেওয়ার পরে ওটা আমি ফুটাচ্ছি। ইথানল মেথডে কি করতেছি, ইথানল মেথডে হচ্ছে পেট্রোলিয়াম বেনজিন দিয়ে ডিফেক্টেড পানি। ইথানল মেথডে প্রথমে এই যে আমার ডাই সোর্সটা
সেই ডাই সোর্সটাকে পেট্রোলিয়াম বেনজিনে 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করব। গরম করে ওইটার ভিতরে যে অয়েল ওয়াক্স ফ্যাট আছে ওইটার ভিতরে যে অয়েল ওয়াক্স ফ্যাট আছে ওটাকে রিমুভ করব। এটাকে ডিফ্যাটেনিং প্রসেস বলতেছে, যে ওটার ভিতরে বর্জ্যগুলোকে আগে আমি বের করে নিব। আর তারপরে বাই রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ইথানল ইউজিং অ্যান এক্সট্রাক্টর ফর 72 আওয়ার্স। এটা আবার অনেক লম্বা সময় ধরে করে, 3 দিন ধরে ওইটা এভাবে প্রসেসটা চলতে থাকে। তারপরে 3 দিন পরে আমি কি করতেছি, দ্য এক্সট্রাক্ট ইজ দেন ফিল্টার্ড বাই ইউজিং ফিল্টার পেপার এন্ড দেন ড্রাইড এট 45 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি এক্সট্রাকশনটা ফিল্টার করে ওই যে আমার ভেতরে ডাই যে পাউডার যেটা বলতেছি, ডাইয়ের যে পাউডারটা সেটা আমি দিয়ে করতেছি ন্যাচারাল সোর্সে। নেওয়ার পরে আমি 45 ডিগ্রি সেন্টিগ্রেডে ওইটাকে হচ্ছে রেখে দিচ্ছি একটা স্টেরিল বলে, মানে যেখানে কোনো জীবাণু নাই, ওরকম একটা পাত্রে রাখতেছি। রাখার পরে ওইটা ডাইটা হচ্ছে আমি ঘনীভূত অবস্থায় দিচ্ছি। আর মিথানল সলিউশনের ক্ষেত্রে মিথানল মেথডের ক্ষেত্রে ওই ডাই যে সোর্সটা সেটাকে আমি 20% মিথানলের দ্রবণে, মানে সেখানে 100 মিলিলিটার পানিতে 20 মিলিলিটার মিথানল দিচ্ছি। দেওয়ার পর ওটাতে আমি সক্সলেট এক্সট্রাক্টিং মেথড ব্যবহার করতেছি, মানে এই প্রসেসটাকে সক্সলেট এক্সট্রাক্টিং মেথড বলে। আর তারপরে এই ডাই পাউডারটা হচ্ছে গরম পানিতে কিছুটা দ্রবীভূত হয় এবং ক্ষারীয় মাধ্যমে পুরোপুরি দ্রবীভূত হয়। এখানে সবাইকে দেখেন মিথানল মেথড আর ইথানল মেথড, এগুলো ছাড়া বাকি মেথডগুলো ইম্পর্টেন্ট। মিথানল মেথড আর ইথানল মেথড ছাড়া বাকিগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর আপনারা তো শুরুতেই দেখছেন যে ন্যাচারাল ডাইয়ের প্রকারভেদ কি কি। প্লান্ট বেসড ডাই আছে। প্লান্ট বেসড কি কি? প্লান্টের ভিতরে হচ্ছে টারমারিক হচ্ছে হলুদ। এই হলুদ যে ডাইটা পাচ্ছি এটা হচ্ছে গাছের রুট থেকে পাচ্ছি, মূল থেকে পাচ্ছি। তারপরে ম্যাডার রুট, এটা মনে হয় আমি একদিন দেখাইছিলাম এবং আমার ফ্রেন্ডও এটা নিয়ে প্রজেক্ট করছিল। আর বিটরুট এটা কি আপনারা দেখছেন? আমেরিকাতে কিন্তু খুব বিখ্যাত একটা ফসল হচ্ছে বিট। ও হ্যাঁ, বাংলাদেশেও তো এটা কি যেন নাম ভুলে গেছি, ওটা একটা বাংলা নাম আছে, শালগম। এখান থেকে আমরা ডাই পাই। বিভিন্ন কালার হয়, পাতা করতে কি করে না? কিন্তু শালগমের ওই সেম কি বলবো, সেম টাইপেরই ভেজিটেবল শালগমের মতোই। ওই যে জেনাস অ্যান্ড স্পিসিস বলে না, এক একটা ধরেন পার্টের বিভিন্ন প্রকারভেদ আছে, ওইরকম শালগমেরই একটা সাব কি বলবো সাব স্পিসিস থেকে এটা আসছে। বিটরুট লিখে সার্চ দিন, বাংলাদেশে মনে হয় বিটরুট নামে এটা ম্যানুফ্যাকচারিং হয়, কেনা বেচা হয়। স্বপ্নতে বা কোথাও যদি যান বিটরুট হিসেবে করে কিনতে পারবেন। আর গাছের এই যে বাকল, ছাল বাকল বা তার হচ্ছে যে ব্রাঞ্চ, শাখা প্রশাখা, এখান থেকে আমি কোনটাই পাচ্ছি। এখান থেকে হচ্ছে পার্পল বার্ক, এটা একটা গাছই আছে, গাছটার নামই পার্পল বার্ক। বাংলাদেশ মানে এই এশিয়া মহাদেশের গাছ না। স্যাপাল উড, তারপরে খয়ের, রেড, স্যান্ডেলউড, এগুলো সব আসলে আমেরিকা এবং ইউরোপ মহাদেশেরই বিভিন্ন গাছের নাম। বাংলাদেশে যেমন দুটো পপুলার কি কি আছে, একটা হচ্ছে সেগুন আর একটা হচ্ছে মেহগনি। আচ্ছা, আপনাদের দেখেন আমার নিজের স্যারই হচ্ছে কাজ করছিল, উনি হচ্ছে মেহগনি গাছের যে বাকল আর ওখানকার যে কাঠের গুঁড়া ওটা থেকে উনি হচ্ছে রং এক্সট্রাক্ট করছিল, আর ওখান থেকে আইডিয়া নিয়ে আমি হচ্ছে সেগুন কাঠের গুঁড়া নিয়ে কাজ করছিলাম।
তো এটা তো রেজাল্টটা আপনাদেরকে সবসময় দেখাই যে এই যে এটা হচ্ছে সেগুন কাঠের মোড়ার এক্সট্রাকশন। আচ্ছা, আর পাতা, পাতা হচ্ছে আপনারা নিজেরাই যে আপনারা জানেন আপনাদের জুনিয়র বা ব্যাচমেট কালিজ ওনার নিজের মনে হয় একটা মেহেদি নিয়ে একটা মনে পেজ আছে, তো ন্যাচারাল কি হেনা লিভ ইউজ করেন আপনি নাকি হেনা লিভ ইউজ করেন? তাহলে ওটার কালার কি ন্যাচারাল কালারটা কি? ন্যাচারাল একটা কালার আসে, রেডিশ টাইপের একটা রেডিশ অরেঞ্জ টাইপ কালার আছে, অরেঞ্জ টাইপের কালার, হ্যাঁ সরি অরেঞ্জ টাইপের কালার আসে। অনেকটা হচ্ছে ইয়ের সোমালিয়ার হচ্ছে ইয়ের মতো কার্ড স্যার এর থেকে একটু ডিপ, তো কিছু না স্যার এটা লাইট ভার্সন। আর ইন্ডিগো যেটা, ইন্ডিগো হচ্ছে 1778 সালে, এটা তো আপনাদের একজন প্রেজেন্টেশন দিল, যে লিভাই এন্ড স্ট্রাউস দুই বন্ধু তারা মিলে যে লেভিস এখন লিভাই যে জিন্সের কোম্পানিটা আর কি, ওরা তো তখন ওই ন্যাচারাল ডাই ইউজ করতো, ওই যে ইন্ডিগো, ওই ইন্ডিগো থেকেই জিন্সের নীল কালারটা আসছে। অনেকটা জামের মতো একটা জাম ফলের মতো একটা পাতা, এটা যেহেতু লিফের ভিতরে প্রায় নিয়ে ফেলছে, ফল এবং পাতা দুই জায়গা থেকে ইন্ডিগো কালারটা পাওয়া যায়। টি চা পাতা নিয়ে আপনারা অনেক কাজ দেখবেন, যে রিসার্চ ওয়ার্ক করা হয়েছে, ডাই এক্সট্রাকশন করা হয়েছে, ওইটার বিভিন্ন প্রপার্টি করা হয়েছে। কার্ডামম এটার নাম কি জানো বাংলায়? দারুচিনিটা দারুচিনি এলাচ, এলাচ থেকে এক্সট্রাক্ট করা যে ডাইবাদ বা এলাচ থেকে এক্সট্রাক্ট করা কালারটা এরকম অনেকটা চায়ের কালার হালকা কালার। স্যার ন্যাচারাল প্রতিটা সবুজ কালার আছে। আর ফুল তো এই যে ডালিয়া ফুল, ম্যারিগোল্ড, গাঁদা ফুল, তারপরে টেসু ফুসু, এগুলো মনে হয় ভালো লাগে। ওটা তো আপনারা জানেন, ফুল নিয়ে তো আমরা ডিটেল ডিসকাশন যাচ্ছি না। আর ফল বা সিড সব, যেমন এখানে পমোগ্রেনেটের ইয়ে কি যেন কি ফল? ডালিমের সিড থেকে, বীজ থেকে রং পাওয়া যায়, লটকন ফল থেকে পাওয়া যায়, বিটেল নাট থেকে পাওয়া যায়। আর হাড়দা ওটা হচ্ছে আসলে সিডি, ওই সিড থেকে, ওই হাড়দা যেটা আমরা বলি ওটা সিড থেকে আমরা কালারটা পাচ্ছি। আর মিনারেল সোর্স কি আছে? ইউজ ফর ফিক্সিং অর ইমপ্রুভিং দ্য ফাস্টনেস অফ ভেজিটেবল ডাই। মিনারেল হচ্ছে খনিজ। আপনাদেরকে আমি বলছিলাম যে যখন ন্যাচারাল ডাইয়ের সাথে মডার্নিং এজেন্ট ব্যবহার করা হয়, মডার্নিং এজেন্ট কি করতেছে? ডাই ফাস্টনেস বৃদ্ধি করতে সাহায্য করতেছে, বা বাংলায় বলতে গেলে রংটাকে পাকা করতেছে। ইউসুফ কি করতেছেন? মোবাইলটা পকেটে রাখেন। তো এই ডাই ফাস্টনেসটা বাড়ানোর জন্য এই যে মডার্নিং এজেন্টগুলো কাজ করতেছে। এই মডার্নিং এজেন্টগুলো মূলত কি? এগুলো কিন্তু বিভিন্ন ধাতব লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে ক্যালসিয়াম সালফেট, তারপরে পটাশিয়াম সালফেট, নাইট্রেট, এই লবণগুলাই হচ্ছে মিনারেল, মানে এগুলাই মিনারেল সোর্স, এবং এগুলো সরাসরি রং দিচ্ছে না, কিন্তু রংটাকে পাকা করতে সাহায্য করতেছে। এগুলো দিয়ে যখন আপনারা ন্যাচারাল ডাই, ধরনের যে গোলাপ ফুল যেটা দেখালো, গোলাপ ফুল থেকে ডাই বের করলো, তো ওইরকম কোনো প্রসেসের ভিতরে যদি আপনারা ইয়ে করেন, পটাশিয়াম সালফেট বা পটাশিয়াম নাইট্রেট কোনো লবণ দেন, রংটা একটু ভালোভাবে কাপড়ে ধরবে। আচ্ছা, covers natural resources including mineral which give color matter. এই যে বিভিন্ন গবাদি পশুর বর্জ্য পদার্থ থেকেও রং বের করা যায়, এখানে এটা বলছে। তার মানে যে আমাদের করতেই হবে এমন কোনো কথা নেই। তারপরে যে এই জিনিসটা দেখেন, যে জং, বিভিন্ন লোহায় জং ধরা লোহা, ওখান থেকে কিন্তু আমরা এই যে লাল কালার, মানে লাল রঙের ডাই পাচ্ছি। এই যে অচার ডাই ইজ obtained from impure earthy iron, হ্যাঁ না, মানে এটা করা পসিবল, এমন না যে ওইটা নিয়ে আমি কাপড় রং করতেছি, পাওয়া যায়, ব্যবহার করা যায়। সিনথেটিক
আর অ্যানিমাল সোর্স কি বলতেছে? অ্যানিমাল সোর্স হচ্ছে ওই যে বিভিন্ন পতঙ্গ থেকে আমরা বিভিন্ন ডাই পেতে পারি, যেমন এগুলো শেলফিশ থেকে আমরা একটা নির্দিষ্ট ডাই কালারিং ম্যাটার পাই, কিন্তু এগুলো ব্যবহার করা হয় না। কিন্তু ইসের পরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের স্যার আর আমাদের এক্সাম টার্গেট ছিল আমাদের এক্সাম যে টার্গেট ছিল আচ্ছা, আমি আর 5 মিনিট সময় নিচ্ছি। তাহলে বেসড অন কেমিক্যাল কম্পোজিশন, 3 রকমের কেমিক্যাল কম্পোজিশনের ডাই আছে, যেমন ক্যাটানোয়েড ডাই ম্যাটেরিয়াল আছে, তারপর ফ্লেভনস ডাই আছে, আর অ্যানথ্রাকুইনন আছে। আর অ্যাপ্লিকেশনের উপর বেস করে কি কি ডাই আছে দেখেন: সাবস্ট্রেটিভ ডাই, অ্যাজেক্টিভ ডাই, ম্যানোজেনিক ডাই, পলিজেনিক ডাই, সলিউবল ডাই, ইনসলিউবল ডাই, মডার্ন ডাই। তাহলে এগুলো একটু রিডিং করে নিন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, নাকি আমি ডিসকাস করবো এখন? এগুলো আপনারা রিডিং করলে পারবেন। আর তাও যদি না পারেন, আমি হচ্ছে আরেকদিন রিভিউ ক্লাস নিব অনলাইনে। আজকে অফিসিয়ালি ক্লাস শেষ করে দিচ্ছি, আমি আরেকদিন রিভিউ ক্লাস নিব অনলাইনে, যেদিন এক্সাম সম্বন্ধে গাইডলাইন থাকবে। আর কালকে তো আপনাদের যে ল্যাব এক্সামটা, আমার কি এই টাইমে 11:30, হ্যাঁ, তো ওই ল্যাব এক্সামে আপনাদের একটা কুইজ হবে, ওই কুইজটাই হচ্ছে সিটি 2। আর ল্যাব রিপোর্ট সবাই নিয়ে আসবেন। আপনাদের তো জমা দিয়েছি। হ্যাঁ, যারা জমা দিয়েছেন তারা ঠিক আছে, যারা দেয় নাই অবশ্যই কালকে আনবেন। এরপরে যদি ল্যাব রিপোর্ট দেন বা না দেন, ওই ল্যাবে ওই মার্কটা পাবেন না, পাস করবেন, মার্ক পাবেন না, রেজাল্ট খারাপ হবে। আর একটা কি, ভাইভা হবে, সামনে বসে ভাইভা দিবেন, আর ওখানে ইয়েতে সিটে বসে ক্লাস টেস্ট দিবেন। এই দুটো মিলে একসাথে ল্যাব ফাইনাল এক্সামটা কালকে হবে। এবং যারা হচ্ছে আমার সেকেন্ড প্রেজেন্টেশনটা অনলাইনে সাবমিট করেন নাই, তারা ওই জায়গায় মার্ক আমি আপনাদের সামনে বসে দিব। যে জায়গাতে যতটুকু মার্ক, ওইটা আর কোথাও হবে? হ্যাঁ, দুটো প্রেজেন্টেশন, প্রত্যেকটা প্রেজেন্টেশনে 5 মার্ক ক্যারি করে। ওইটাতে আপনারা 5-এ যত পাওয়ার পাইছেন, ওইটাও আমি কালকে দিয়ে দিব, মানে আপনাদের সামনে কোনটা স্যার? প্রথম প্রেজেন্টেশন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রেজেন্টেশন গতকালকে দিলাম, ওটা তো প্রেজেন্টেশনই দেন নাই, অ্যাকচুয়াল প্রেজেন্টেশনই আপনি পারলে আপনার 6 জন ব্যাচমেট সিনিয়র মিলে দিয়েছেন। ওই তো যারা পারেন নাই তারা মার্ক পাবেন না। পারেন নাই আপনারা ক্লাসে এসে বলতেছেন, আপনারা আমার সাথে দেখা হলে বলতেছেন, আপনাদের তো ওইটা নিয়ে ইনফর্ম দেওয়ার ইচ্ছা নেই। আমার সামনে পড়ে তো লাভ নাই, আপনারা আমার পিছনে তো আমাকে রং করেন। আর যারা ক্লাস করে নাই তারাও আমার নাম্বার পেয়ে যাবে, এবার রেজাল্ট ভালো হবে। মানে এটা আমি গ্যারান্টি দিব, আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো যাতে রেজাল্ট ভালো না হয়। রেকর্ড চলুক, শোনা দরকার আছে। স্যার এইবার কি সাজেশন দেওয়া হবে? সাজেশন বললাম না, সাজেশন থাকবে। আপনাদের পড়ার ম্যাটেরিয়াল তো অনেক, সাজেশন থাকবে, কিন্তু ওই সাজেশন থেকেও আপনারা পড়ে কতটুকু আনসার করতে পারবেন, এটা হচ্ছে যারা ক্লাস করছে তারা কিছু জিনিস আনসার করতে পারবে, আমার কোশ্চেনগুলো হবে। মডার্ন ডিকেজের 2 প্রকার, ন্যাচারাল আর সিনথেটিক, এগুলো সব রিডিং করবেন। এই সবাই মডার্ন ডিকেজের এগুলো সব রিডিং করবেন, কোনো কিছু না বুঝলে আমাকে বলবেন, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ওকে? আচ্ছা, মাহির